প্রভাবশালী এক পলিটিক্যাল লিডারের বাড়িতে ঢুকে তার ছেলেকে কুপিয়ে খুন করার অপরাধে এক নারীকে জেলে পাঠানো হয়। মেয়েটি অন্তঃসত্ত্বা, যে কোনো সময় তার ডেলিভারি হতে পারে, এই জন্য তাকে হসপিটালে নেওয়া হবে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে মেয়েটির বাবা এবং তার স্বামী তাকে হসপিটাল থেকে উদ্ধার করার প্ল্যান করে, কারণ এটাই তাদের শেষ সুযোগ। কিন্তু একদিকে রয়েছে পুলিশ আর অন্যদিকে ওই নেতার গুন্ডারা, যারা মেয়েটি বের হওয়া মাত্রই তাকে মেরে ফেলবে। এখন এমন অবস্থায় ওই মেয়ের বাবা এবং স্বামী কি আদৌ মেয়েটিকে নিয়ে পালাতে পারবে? আর পারলেও সেটা কিভাবে? সত্যি বলছি, মুভির শুরু থেকে শেষ পর্যন্ত একদম টান টান উত্তেজনার মধ্য দিয়ে যাবে, আর শেষে এমন এক ঝটকা খাওয়াবে যার জন্য আপনি প্রস্তুতি থাকবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি আজাদির কথা। কোর্ট টাইম সেশন কোর্ট। এই ব্যক্তির নাম মাধব, আর কারে বসে থাকা লোকটি লোকাল পলিটিশিয়ান রবীন্দ্র। রাঘব রবীন্দ্রকে জানায় মেয়েটি প্রেগনেন্ট, তাই মৃত্যুদণ্ড হবে না। রবীন্দ্র বলে তাহলে কোর্ট থেকে বের হওয়া মাত্রই ওকে শেষ করে দিবি। এজন্য রাঘব তার লোকেদেরকেও বলে দেয় যে কোর্ট থেকে বের হওয়া মাত্রই কাজটা করতে হবে। এদিকে কোর্টের বারান্দায় মেয়েটির বাবা শিবা দাঁড়িয়ে আছে। অ্যাডভোকেট মেনন এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর পাশে থাকা আরেকটি ছেলেকে বলে যায় কেসটা এখন হাতের বাইরে চলে গেছে, আমাদের আর কিছুই করার নেই। এরপরই গঙ্গা নামে একটি মেয়েকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়। সবাই এখন গঙ্গার দিকে তাকিয়ে আছে। সিন চলে যায় 7 মাস পর। গঙ্গা অ্যারেস্টের সময় সে প্রেগনেন্ট ছিল, এখন ফাইনাল মান্থ, তাই চেক আপ করতে আনা হচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, গঙ্গা কথা বলতে পারে না, ইশারায় সব বোঝাতে পারে। চেক আপ শেষে ডক্টর সিআই আনোয়ারকে বলে ওর ব্লাড কাউন্ট কমে গেছে, কিছু মেডিসিনও লাগবে, সাথে ফল খাওয়াতে হবে, আর ডিউটের তো খুব নিকটে, ওর প্যারোলের ব্যবস্থা করুন। আনোয়ার বলে যদিও এমন কন্ডিশনে প্যারোল হয়, কিন্তু এই মেয়ের প্যারোল হবে না, কারণ এই মেয়ের কেসটা একটু জটিল। এই মেয়েটির একটি ছোট বোন ছিল, আর তার ছোট বোনের লোকাল এক পলিটিশিয়ানের ছেলের সাথে সম্পর্ক ছিল। মেয়েটি যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন ছেলেটি গঙ্গার বোনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল, আর সেই বদলা নিতেই গঙ্গা ওই নেতার বাড়িতে ঢুকে ওই ছেলের মায়ের সামনেই ছেলেটিকে গলা কেটে খুন করেছে। গঙ্গার মা অনেক আগেই মারা গেছে, আর গঙ্গার বাবা একজন গুন্ডা ছিল। এখন ওই নেতার লোকজন তাকেও মারতে ঘুরে বেড়াচ্ছে, আর স্বামী তেমন কেউ না, সেও ভয়ে কোথাও লুকিয়ে আছে। তাই গঙ্গার ডেলিভারির জন্য কেউই আসবে না, যা করার আমাদেরই করতে হবে। সিন চলে যায় কারাগারে। শিবা তার মেয়ের জন্য ফল এবং মেডিসিন কিনে আনোয়ারের সাথে দেখা করে। প্রথমে আনোয়ার দিতে না চাইলেও কিছু টাকা পেয়ে বলে ঠিক আছে আমি দিয়ে দিব, তবে দেখা করতে পারবে না, কয়েকদিন পর আমরা ওকে হসপিটালে অ্যাডমিট করব, তুমি পারমিশন নিয়ে ওখানে গিয়ে দেখা করতে পারবে। পিছে ছেলেটাকে দেখে আনোয়ার জানতে চায় একে। শিবা বলে আমার মেয়ে জামাই রঘু। আর রঘুকে দেখে আনোয়ার শিবাকে সাবধান করে বলে দেয় যে কোনো সময় তোমরা ওদের টার্গেট হতে পারো, সাবধানে থেকো। সিন রাতে। গঙ্গা মেডিসিন নিচ্ছিল, তখনই লক্ষ্য করে রঘু তার জন্য একটি চিরকুট পাঠিয়েছে, যেখানে লেখা রয়েছে যে কোনো কিছুর মূল্যে যেভাবে হোক না কেন আমি তোমাকে এই নরক থেকে মুক্ত করে ছাড়ব, তুমি শুধু ভরসা রেখো। এদিকে রঘু এবং শিবা আনোয়ারের সাথে দেখা করে আনোয়ারকে বেশ কিছু টাকা দেয়, আর অ্যাডভোকেট মেননকেও অনেক টাকা দেয়। মেনন বলছিল তোমার সারা জীবনের সঞ্চয় দিয়ে দিচ্ছ, যদি তোমার প্ল্যান সাকসেস না হয়। রঘুর কথা আর তো কোনো উপায় নেই, সেই সুযোগটা কাজে লাগাতেই হবে। রঘু একটি লজের রুমের বিষয়ে জানতে চায়। মেনন জানায় সব রেডি আছে, তুমি শুধু গিয়ে উঠে পড়ো। অন্যদিকে শিবা পাপ্পান নামে এক লোকের সাথে দেখা করতে এসেছে। এই পাপ্পান একসময় গভর্নমেন্ট হসপিটালের অ্যাম্বুলেন্স চালাতো, কিন্তু অনেক দিন যাবৎ চাকরিচ্যুত। এই পাপ্পানের একটা অভ্যাস আছে, আর সেটা হচ্ছে টাকার বিনিময়ে সে যে কোনো কিছু করতে পারে। তাই শিবা পাপ্পানকে অফার করে তুমি যদি আমার পাশে থাকো প্রতিদিনের বিনিময়ে তোমাকে আমি 10,000 করে টাকা দিব। আর প্রতিদিন 10,000 টাকা পাওয়ার কথা শুনে কাজের বিষয় না জেনেই শিবার কথা রাজি হয়ে যায়, আর শিবা পাপ্পানকে অ্যাডভান্স হিসেবে 10,000 টাকা দিয়েও দেয়। সিন চলে যায় কারাগারে। গঙ্গার ডিউটি এসে গেছে, যে কোনো সময় গঙ্গাকে হসপিটালে নিতে হবে। কিন্তু গঙ্গার পরিবারে কোনো মেয়ে মানুষ নেই, তাই গঙ্গার ডেলিভারির সময় থাকার মতো কেউ নেই, কারণ গভর্নমেন্ট হসপিটালের লেবার ওয়ার্ডে কোনো পুরুষ অ্যালাউ করা হবে না। এই জন্য কারাগারে গঙ্গার একই সেলে থাকা রেণুকা নামে এক বয়স্ক কয়েদিকে গঙ্গার সাথে হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এখান থেকে সিন চলে যায় গভর্নমেন্ট হসপিটালে। গঙ্গার জন্য হসপিটালে আলাদা একটি জায়গা ঠিক করা হচ্ছে, আর এখানে আমাদের জিনু এবং সাত্তিয়া নামে দুজন লোককে দেখানো হয়। জিনু মূলত তার মায়ের ডেলিভারির জন্য এসেছে, আর সাত্তিয়া তার ওয়াইফ শিখাকে নিয়ে এসেছে। সাত্তিয়াকে দেখে শিখা একটি কাগজ ধরিয়ে দেয় এবং বলে এই মেডিসিনগুলো লাগবে, তোমার কাছে কি টাকা আছে? সাত্তিয়া বলে সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। শিখা বলছিল তুমি যদি বলো তাহলে বাবাকে জানাই, বাকিটা বাবা ম্যানেজ করবে। কিন্তু সাত্তিয়ার কথা তোমার যা কিছু লাগে আমাকে বলতে পারো,
কাউকে কিছু বলার প্রয়োজন নেই, আমি সব ব্যবস্থা করব। আর এর মধ্যেই পাপ্পান সাত্তিয়ার সাথে দেখা করতে আসে। মূলত পাপ্পান আর সাত্তিয়া একসাথে আগে থেকে কাজ করত, তবে এগুলো ইল্লিগাল কাজ। সাত্তিয়া ওসব কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই পাপ্পানকে দেখে সোজা বলে দেয়, দেখো আমি ওসবের মধ্যে কিন্তু নেই। পাপ্পানের কথা আমি তোর ওয়াইফকে দেখেছি, আর তোর হাতে তো টাকাও নেই। আমি জানি তোর টাকার প্রয়োজন, তোর তেমন কিছু করতে হবে না, শুধু আমার পাশে থাকবি, প্রতিদিন 10,000 করে টাকা পাবি। সাত্তিয়া তাতেও রাজি হচ্ছে না। এরপর আমাদের স্যাম নামে এক লোককে দেখানো হয়। স্যাম তার ওয়াইফ সুশিকে নিয়ে এসেছে। সুশিও প্রেগনেন্ট। সুশির ইউরিন টেস্ট করতে দেওয়া হয়েছিল, আর ওই টেস্টের রেজাল্ট এলে নার্স স্যামকে জানায় ইউরিনে ইনফেকশন পাওয়া গেছে, যত দ্রুত সম্ভব আপনি ডক্টরের সাথে দেখা করুন। এদিকে সাত্তিয়া কাউন্টারে বিল পেমেন্ট করতে এসেছে, আর এখানে এসেই দেখে তার 3,000 টাকার উপরে বিল এসেছে। আবার বিকেলে শিখার একটি স্ক্যান করাতে হবে, কিন্তু সাত্তিয়ার কাছে এত টাকা নেই। এই জন্য সাত্তিয়া যার আন্ডারে কাজ করে তাকে কল করে, কিন্তু সেও জানায় তার কাছেও টাকা নেই। সাত্তিয়া কোনোভাবে টাকা অ্যারেঞ্জ করতে পারছে না। বিকেলের মধ্যে যদি টেস্টটা না করানো হয় শিখার প্রবলেম হতে পারে। তবে সাত্তিয়ার মাস্টার বলছিল, তুমি যদি বলো আমি তোমার শ্বশুরের সাথে কথা বলতে পারি, সাত্তিয়ার কথা দরকার নেই, আমি ম্যানেজ করে নিব। আর ঠিক তখনই পাপ্পান আবার এসে সাত্তিয়াকে টাকার অফার করে, যা দেখ ভাই তোর টাকার দরকার। সাত্তিয়া এখন স্পষ্ট বুঝতে পারছে পাপ্পানের টাকা না নিয়ে তার কোনো উপায় নেই। তাই সাত্তিয়া পাপ্পানের থেকে টাকা নেয় ঠিকই, তবে বলে দেয় এটাই কিন্তু শেষবার। পাপ্পান বলে, দেখ তোর কিছুই করতে হবে না, তুই শুধু এই হসপিটালের মধ্যে থেকে আমার সঙ্গ দিবি। তবে আমাদের কাজটা সফল করতে হলে আমাদের লেবার ওয়ার্ডে 3 জন লোক লাগবে। মিনি আগে থেকে দুর্নীতির সাথে জড়িত, তাই পাপ্পান মিনির সাথে কথা বলে প্রতিদিন 10,000 টাকার বিনিময়ে মিনিকেও রাজি করিয়ে নেয়। কিন্তু এখন তাদের আরও একজন লোক লাগবে, এই জন্য সাত্তিয়াকে বলছিল আরেকজন লোক খোঁজো। সাত্তিয়া তখন জিনুকে নিয়ে সিদ্ধান্ত নেয়। লেবার ওয়ার্ডের রঘুদের 3 জন লোকের প্রয়োজন ছিল, সে 3 জনের ব্যবস্থা হয়ে গেছে। তাই রঘু এখন পুরো দমে তার প্ল্যানের কাজ করতে শুরু করেছে। আর অন্যদিকে গঙ্গা এবং রেণুকাকে হসপিটালে নিয়ে আসা হচ্ছে, তবে তাদেরকে লেবার ওয়ার্ডের পাশেই আলাদা একটা রুমের মধ্যে রাখা হচ্ছে। আর এরপর রঘু সবাইকে ডেকে তার প্ল্যানের সম্পর্কে জানায়। রঘু বলে এই হসপিটালে মোট 4টা ব্লক আছে, প্রতিদিন 2 থেকে 3,000 মানুষ হসপিটালে আসা যাওয়া করে। ওপেন এবং এক্সিটের জন্য 2টি গেট আছে। আর পুরো হসপিটালের 4টি ব্লকের মধ্যে সি ব্লকটা হচ্ছে লেবার ওয়ার্ড, তাই সি ব্লকটাই তাদের টার্গেট এরিয়া। লেবার ওয়ার্ড এবং বেবি ওয়ার্ডে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত ভিজিটিং টাইম। আর এখানে চার্জে 3 জন গাইনোলজিস্ট আছে। এরা হচ্ছে ডক্টর প্রভা, ডক্টর কিরণ এবং ডক্টর অ্যানি। এই 3 জনের 12 জন জুনিয়র ডক্টরের একটি টিম আছে। আর এই ওয়ার্ডে 2 শিফটে টোটাল 12 জন নার্স ডিউটি করে। হসপিটালে প্রিজনারদের জন্য আলাদা কোনো রুম নেই, এই জন্য গঙ্গাকে লেবার ওয়ার্ডের পাশে একটি স্পেশাল রুমে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর গঙ্গার সিকিউরিটি এনশোর করার জন্য একজন এএসআই, একজন সিপিও এবং 2 জন লেডি কনস্টেবল থাকবে। আর জেল থেকে গঙ্গার সাথে আসা রেণুকা তো আছেই। তবে এটা তো ছিল তাদের বেসিক ইনফরমেশন। রঘু ইনফরমেশনগুলো দিয়ে সবার উদ্দেশ্যে বলে গঙ্গার ডেলিভারির 24 ঘন্টার মধ্যে গঙ্গা এবং তার বাচ্চাকে পুলিশের অগোচরে যে কোনো মূল্যে সি ব্লকের বাইরে নিয়ে আসতে হবে। রঘুর কথা, সদ্য ডেলিভারি হওয়া আর সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি বাচ্চাকে এত পেশেন্টের ভিতর থেকে নিয়ে আসা মোটেও কোনো সহজ কাজ নয়, এটা খুবই জটিল কাজ। আর আমি এটাও জানি 99% ফেল হওয়ার সুযোগ আছে, কিন্তু বাকি যে 1% আছে আমি ওই 1% নিয়ে কাজ করতে চাই। সাত্তিয়ার কথা, জেলের একজন আসামি পুলিশের উপস্থিতিতে গভর্নমেন্ট হসপিটাল থেকে এভাবে বের করে নিয়ে আসা, এটা খুবই রিস্কি কাজ। জিনুর কথা, যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে মায়ের স্বাভাবিকভাবে হাঁটতে কমপক্ষে 4 দিন সময় লাগবে, আর যদি সিজারিয়ান হয় 2 সপ্তাহ সময় লাগবে। তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা কিভাবে তাদেরকে বের করে আনব? রঘু বলে গঙ্গার যে মেডিকেল রিপোর্ট সেগুলো অনুযায়ী গঙ্গার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আবার সাত্তিয়া বলে সরকারি হসপিটাল, মানুষের অনেক ভিড় আছে, এর মধ্যে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব হবে? রঘু বলে আমরা রাতে কাজটি করব, কারণ রাতের বেলা সি ব্লকে মাত্র 1 জন সিকিউরিটি গার্ড থাকে, আর লোকজন যদি থাকে সেটা ইমার্জেন্সি ওয়ার্ডে, সি ব্লকে থাকবে না। শিবা বলে, দেখো আমি জানি কাজটা খুবই কঠিন, কিন্তু আমাদের হাতে আর কোনো রাস্তা নেই, যে কোনো মূল্যে আমাদের কাজটি করতে হবে। আর আমি তোমাদের কথা দিচ্ছি আমাদের কারণে তোমাদের কোনো সমস্যা ফেস করতে হবে না। শিবার কথা, কেউ যদি ওখানে নাও থাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়ে থাকব, কারণ শিবার মেয়ের সাথে যখন অন্যায় হয়েছিল শিবা তখন কিছু করতে পারেনি। শিবার কথা তখন যদি আমি খেয়াল করতাম তাহলে আমার মেয়েকে আর জেলে যেতে হতো না। বাবা হয়ে যেটা আমার করা উচিত ছিল আমি সেটা করতে পারিনি, আর এই সুযোগ আমি কখনোই মিস করতে চাচ্ছি না। আর শিবার কথা শুনে এত রিস্ক থাকা সত্ত্বেও সবাই শিবাকে সাহায্য করতে প্রতিজ্ঞা করে। আর এরপরই তারা কাজে লেগে পড়ে। পাপ্পান তার পুরনো ড্রাইভারের পোশাক পরে হসপিটালের আশপাশে ঘুরঘুর করছে। সাত্তিয়া এবং জিনু ভিতরে থেকে গঙ্গা এবং গঙ্গার সাথে থাকা পুলিশের যে সদস্যরা আছে
তাদের গতিবিধি এবং তাদের কার্যক্রম সবকিছু পর্যবেক্ষণ করছে। আর এদিকে মিনি হসপিটালে এসেই গঙ্গার সাথে দেখা করে গোপনে গঙ্গাকে তার মোবাইল ফোন দিয়ে রঘুকে ভিডিও কল করতে বলে। গঙ্গা তাও ওয়াশরুমে গিয়ে রঘুকে ভিডিও কল করে। আর এরপর রঘু আর শিবা ভিডিও কলে গঙ্গাকে সবকিছু বুঝিয়ে দেয় গঙ্গাকে ভিতরে থেকে কি করতে হবে। আর তারা প্রতিশ্রুতি দেয় যে কোনো মূল্যে তারা গঙ্গার বাচ্চাকে হসপিটাল থেকে বের করে নিয়ে যাবে। এদিকে শিবা মেয়ের জন্য ফল এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছে। আর মিনিকে ওই খাবারগুলো দিয়ে গঙ্গাকে দেওয়ার অনুরোধ করছে। কিন্তু মিনি স্পষ্ট বলে দেয় এই খাবারগুলোকে দেয়া যাবে না, জানাজানি হলে তার চাকরিও চলে যেতে পারে, কারণ গঙ্গা জেলখাটা আসামি আর তাকে খাবার দেওয়ার কোনোরকম কোনো অনুমতি নেই। এই জন্য শিবা শুধু একটি লাড্ডুর প্যাকেট দিয়ে বলে তুমি শুধু এটা ওকে দিও। তাই মিনি বাধ্য হয়ে গঙ্গাকে ওই লাড্ডুর প্যাকেটটি দেয়। তবে গঙ্গা যখন ওই লাড্ডুর প্যাকেট দেয় ঠিক তখন রেণুকা এসে পড়ায়। মিনি রেণুকার সামনে বলে আসলে আজ আমার জন্মদিন তো, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি বলে মিনি সেখান থেকে চলে যায়। আর গঙ্গাও বুঝতে পারে এই লাড্ডু তার বাবা পাঠিয়েছে। সিন চলে যায় রাতে। সারাদিনের পর্যবেক্ষণ নিয়ে সবাই আলোচনায় বসেছে। সাতিয়া জানায় পুলিশ এ পর্যন্ত সন্দেহ করেনি, তবে গঙ্গা যেখানেই যায় পুলিশ সদস্যরা সেখানেই যাচ্ছে। আবার জিনু জানায় 3 জন পুলিশ সদস্য ডিউটি শেষ করে রাতে চলে যায়। রাতের বেলা সেখানে শুধু একজন লেডি কনস্টেবল ডিউটিতে থাকে। আবার মিনিও জানায় গঙ্গা সেখানে একা থাকে না। গঙ্গার সাথে যে মহিলা এসেছে মানে রেণুকা, সে সারাক্ষণই গঙ্গার সাথে ওই রুমের মধ্যেই থাকে। তবে তার ব্যবহার কেমন যেন উদ্ভট, কখনো হাসে না, কারোর সাথে কথা বলে না। রঘু বলছিল ওই মহিলাকে আমাদের পাশে থাকবে। সাত্যার কথা সেটা কিভাবে? রঘু বলে মিনি তো সব থেকে বেশি গঙ্গা রুমে যাতায়াত করে, তাই এই কাজটা মিনিকে করতে হবে। রঘু এটাও বলে তবে 10,000 টাকা মানবে কিনা আমি জানি না, কারণ রেণুকা সম্পর্কে তথ্য নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি 10 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় রেণুকা এখন জেলে আছে। এই জন্য রেণুকা এখন যা চাইবে রঘু সেই পরিমাণ দিতেই প্রস্তুত। তবে রেণুকাকে কনভিন্স করার দায়িত্ব মিনিকে দিলে মিনি সাহস পাচ্ছিল না। মিনির কথা জানাজানি হয়ে গেলে আমার চাকরি চলে যাবে। রঘু বলে দেখো মিনি, তুমি যদি ওকে কনভিন্স করতে পারো তাহলে ওকে আমি যে পরিমাণ অর্থ দিব তার 20% আমি তোমাকে দিয়ে দিব। যদিও রেণুকাকে কনভিন্স করানোর কাজটি ছিল মিনির, তারপরও 20% কমিশনের কথা শুনে পাপ্পান আর লোভ সামলাতে পারছিল না। তাই পাপ্পানকে হাজার বারণ করা সত্ত্বেও পাপ্পান রেণুকাকে একা পেয়ে রেণুকাকে সবকিছু খুলে বলে। গঙ্গার বাবা এবং গঙ্গার স্বামী গঙ্গাকে এখান থেকে বের করার প্ল্যান করছে। আমরাও তাদের সাথে কাজ করছি, তাই তুমিও যদি আমাদের সাথে কাজ করো তুমি যে পরিমাণ টাকা চাইবে সেই পরিমাণ টাকাই আমরা তোমাকে দিব। তোমার বেশি কিছু করতে হবে না, তুমি শুধু আমাদের পাশে থাকবে। তবে রেণুকা কোনো উত্তর না দিয়ে চলে যায়। আর লেবার ওয়ার্ডে ঢোকার আগেই এএসআই হাকিমের সাথে দেখা হয়। পাপ্পান ভয় পাচ্ছিল রেণুকা হয়তো বা হাকিমকে কিছু বলতে পারে, এজন্য পাপ্পান বারবার উকি দিচ্ছে। আর পাপ্পান যে ভয়টা পেয়েছিল সেটাই হয়। রেণুকা হাকিমকে সব কিছু বলে দেয়। আর পাপ্পান এটা দেখা মাত্র দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে যায়। হাকিমও সাথে সাথে জেলার ফ্রান্সিসকে কল করে এই বিষয়টি জানায় যে গঙ্গার বাবা এবং তার স্বামী গঙ্গাকে হসপিটাল থেকে বের করে নিয়ে যাওয়ার প্ল্যান বানাচ্ছে। অবশ্য ফ্রান্সিসের কথা, গভর্নমেন্ট হসপিটালে এত মানুষ, পুলিশ প্রোটেকশন, এত কিছুর পরও ওরা কোনোদিনও এত সাহস করবে না, আর এটা ওরা করতেও পারবে না। এই জন্য ফ্রান্সিস গুরুত্বই দিচ্ছে না, কারণ ফ্রান্সিস ভাবছে যদি হাকিমের তথ্য ভুল হয় আর এই বিষয়টা যদি ফাঁস হয়ে যায়, সামনেই ফ্রান্সিস রিটায়ারমেন্টে যাবে, তখন তার বদনাম হতে পারে। অবশ্য ফ্রান্সিসের মেয়ে জানতে পেরে সেও বলছিল এমনটাও তো হতে পারে যে তারা প্ল্যানটা করছে, আর তাদের প্ল্যান যদি সফল হয়ে যায় তখন তো তোমার রিটায়ারমেন্টে যেতেই প্রবলেম হবে। এই জন্য ফ্রান্সিস এসিপি রাখিকে তদন্ত করতে পাঠায়। অন্যদিকে পাপ্পান রঘু এবং শিবার সাথে দেখা করেও তাদেরকেও জানায় পাপ্পান রেণুকাকে কনভিন্স করতে গিয়ে রেণুকা পুলিশকে সবকিছু বলে দিয়েছে, তাই তাদের পুরো প্ল্যানটা এখন ভেস্তে যাচ্ছে। রঘু আর শিবা হসপিটালের ঠিক অপোজিটেই একটি লজে উঠেছিল, তাই পাপ্পানের থেকে সবকিছু জানার পর তারা অ্যাম্বুলেন্সটি নিয়ে হসপিটালের পিছের গেট দিয়ে প্রবেশ করে, কারণ তাদেরকে এখন কাছে থেকে সবকিছু অবজার্ভ করতে হবে। এদিকে এসিপি রাখি একটি টেম্পোরারি সাসপেনশনে আছে। ফ্রান্সিসের সাথে তার ভালো সম্পর্ক, তাই ফ্রান্সিস তদন্তের জন্যই রাখিকে এখানে পাঠিয়েছে। রাখি প্রথমে রেণুকার সাথে কথা বলে, আর রেণুকার থেকে সবকিছু জানার পর রাখি গঙ্গার কাছে জানতে চায় তোমার বাবা এবং তোমার স্বামী তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, তুমি কি এই বিষয়ে কিছু জানো? গঙ্গা ইশারায় বোঝায় আমি কিছুই জানি না। তবে রাখি যখন চলে যাচ্ছিল রাখি লক্ষ্য করে ফ্লোর দিয়ে পিঁপড়ার শাড়ি বেয়ে যাচ্ছে, আর ওই পিঁপড়ার শাড়ি পাশের বক্সের ভিতরে যাচ্ছিল। এই জন্য বক্সটি খুলে দেখা যায় শিবা মিনির দ্বারা যে লাড্ডু পাঠিয়েছিল সেই লাড্ডু। আর এই লাড্ডু দেখেই রাখির একটু সন্দেহ হয়, কারণ এখানে তো লাড্ডু থাকার কথা নয়। তবে রেণুকার কাছে লাড্ডুর বিষয় জানতে পেরে রাখি মিনির সাথে দেখা করে, আর মিনির সার্ভিস রেকর্ড বের করে চেক করে দেখে মিনি মিথ্যা বলেছে। মিনির আর জন্মদিন নয়,
তাই মিনিও বুঝতে পারছে মিনি ধরা পড়ে গেছে। আর রাখিও সন্দেহ করে রঘু আর শিবা নিশ্চয় আশেপাশে কোথাও আছে। তাই হাকিমকে আশেপাশের লজগুলোতে তথ্য নিতে বলে। আর হাকিম আশেপাশের লজগুলোতে তথ্য নিতে গিয়ে জানতে পারে অ্যাডভোকেট মেননের নামে রুম নেওয়া আছে। সেই রুমে রঘু আর শিবা উঠেছিল। তবে অ্যাডভোকেট মেনন এখানে ওঠেনি, রঘু আর শিবা এখানে উঠেছিল। তাই রাখিও শোনা মাত্র বের হয়ে যায়। আর অন্যদিকে অ্যাডভোকেট মেনন তথ্য পেয়ে রঘুকে দ্রুত জানিয়ে দেয় ওরা তোমাদের হোটেল রুম সম্পর্কে জানতে পেরেছে, রুমের মধ্যে যেন কোনো এভিডেন্স পাওয়া না যায়। তাই রঘুও সাথে সাথে বেরিয়ে যায়। একদিকে রাখি, অন্যদিকে রঘু দুজনেই লজে পৌঁছে যায়। তবে রাখি গিয়েছে সামনের গেট দিয়ে আর রঘু পিছের গেট দিয়ে। এজন্য রাখিরা পৌঁছাতে ওই রুমের মধ্যে যে এভিডেন্সগুলো রাখা ছিল রঘু সব কিছু নিয়ে বের হয়ে যায়। এরপর রাখিরা প্রবেশ করে দেখে রুমের মধ্যে কিচ্ছু নেই। রাখি স্পষ্ট বুঝতে পারছে তারা আসার পূর্বে সব কিছু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তখনই রাখির চোখ পড়ে পর্দার আড়ালে একটা বোর্ডের দিকে। আর ওই পর্দা সরাতে দেখা যায় এখানেই রঘু তার মূল মাস্টার প্ল্যানের ছক এঁকে রেখেছে। আর তাড়াহুড়োর মধ্যে রঘুরও এই বিষয়টি মনে ছিল না। আর এই ছক দেখে রাখি এখন স্পষ্টই বুঝতে পারছে রঘুরা অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছিল। আর রঘুদেরকে অ্যারেস্ট করতে এতটুকু এভিডেন্সই যথেষ্ট। অন্যদিকে আমাদের সেই পলিটিশিয়ান রবীন্দ্রকে দেখানো হয়। রবীন্দ্র পার্টি অফিসে এসেই মাধবকে বলে ওই মেয়ে আমার ঘরে ঢুকে আমার স্ত্রীর সামনে আমার ছেলেকে কুপিয়ে খুন করেছে। আর ওই মেয়ের স্বামী ওই হসপিটালের সামনেই ঘুরে বেড়াচ্ছে। তোমরা এখনও কিছুই করতে পারোনি? সবার সামনে ওই মেয়ের স্বামীকে কুপিয়ে খুন করো, আর ওই মেয়েকে আমি নিজে হাতে মারব। এই জন্য মাধব তার লোকজন পাঠিয়ে দেয়। আবার এদিকে এত কিছু প্রকাশ হয়ে গেছে, পুলিশ যে কোনো সময় সবাইকে ধরতে পারে। তাই সাত্তিয়ারা আর রিস্ক নিতে চাচ্ছে না। সাত্তিয়া রঘুকে কল করে বলে দেখো ভাই, আমাদের নিজেদেরও পরিবার আছে, আমরা আর পারছি না। কিন্তু রঘু অনুরোধ করে তোমাদের কারোর কিছু হতে দিব না। এখন যদি তোমরা পিছিয়ে যাও আমি আর কোনোদিন ওকে বের করতে পারবো না। তাই দয়া করে আমাকে সাহায্য করো। এই জন্য সাত্তিয়ারাও আর কিছু বলতে পারছে না। আবার পাপ্পানের জন্য এত কিছু হয়েছে, তাই পাপ্পানের এখানে থাকাটাও নিরাপদ নয়। তাই পাপ্পান এখান থেকে চলে যায়। আবার রঘু ও শিবাকে বলছিল সব কিছু আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, আর আপনার এখানে থাকাটাও নিরাপদ নয়। আপনি লয়ারের কাছে চলে যান, আমি যেহেতু এখানে আছি প্রয়োজন পড়লে আমি ডাকবো। এই জন্য শিবা চলে যাচ্ছিল। ঠিক তখনই রবীন্দ্রর পাঠানো কিছু গুন্ডা আসে। রঘু এখন হসপিটালের সামনে দাঁড়িয়ে ভাবছে সে এখন কি করবে। আর ঠিক তখনই রাখিরা ওই লজের রিসিপশনিস্টকে নিয়ে আসে। আর সে রঘুকে দেখা মাত্রই রাখিদেরকে দেখিয়ে দেয় যে এই ব্যক্তি ওই রুমে উঠেছিল। সাথে সাথে তারা রঘুকে অ্যারেস্ট করে। তবে রঘুর সম্পর্কে তারা কোনো তথ্যই জানত না। এই জন্য লোকাল থানায় কল করে রঘুর বিষয়ে জানতে চাইলে সেখান থেকে জানানো হয় রঘুর নামে কোনো কেস রেজিস্টার করা নেই, এমনকি রঘুর নামে কোনো ব্যাড রেকর্ডও নেই। ও খুব সাধারণ একজন ব্যক্তি। অবশ্য এরপরে আমরা দেখতে পাই অ্যাডভোকেট মেনন এসআইকে যেভাবে বলেছে এসআই রাখিকে সেভাবেই তথ্য দিয়েছে। এদিকে আবার রাখিরা ভাবছে লেবার রড থেকে কেউ হয়তোবা রঘুকে সাহায্য করছে। অবশ্য রঘুর কথা আমাকে কেউ হেল্প করছে না, আমার সাথে কেউ নেই। কিন্তু এক্স্যাক্টলি কারা রয়েছে সেটা বের করার জন্য হসপিটালের প্রধানের সাথে কথা বলে লেবার রডটাকে লক করে দেওয়া হয়। আর 1 ঘন্টা সময় নিয়ে লেবার রডে যারা রয়েছে সবার তথ্য নেওয়া শুরু হয়। শিবা আর জিনু পড়েছে মহাচিন্তায়, কারণ যে কোনো সময় তারাও ধরা পড়ে যেতে পারে। তবে পুলিশ এখানে থাকা সবার নাম, ফোন নম্বর এবং অ্যাড্রেস নিয়ে যায়। জিনু সাত্তিয়ার কাছে জানতে চাচ্ছিল ফোন নম্বর নিয়ে কি করবে। সাত্তিয়া বলে হয়তো চেক করে দেখবে আমাদের নামে কোনো কেস রেজিস্টার করা আছে কিনা। জিনু বলে আমার নামে তো নেই, তোমার নামে কি আছে? অবশ্য সাত্তিয়ার নামে বেশ কয়েকটি কেস আছে যেটা কেউই জানে না, এমনকি সাত্তিয়ার স্ত্রী শিখাও জানে না। অন্যদিকে রেণুকার সাথে কোন অ্যাম্বুলেন্স ড্রাইভার কথা বলেছিল সেটা বের করার জন্য রেণুকাকে হসপিটালের সব অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে দেখানো হয়। কিন্তু রেণুকা সবাইকে দেখে জানায় এদের মধ্যে কেউ নেই। তবে তাদের কাছে থাকা একটি ফটোতে পাপ্পানকে দেখা যায়। আর রেণুকাল দেখিয়ে দেয় এই ব্যক্তি আমার সাথে কথা বলেছিল। এরপর মিনিকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাওয়া হয়। মিনি প্রথমে কিছু বলতে চাচ্ছিল না, পরে অবশ্য অ্যারেস্ট করা ভয় দেখানো হয়। সাথে এটা বলা হয় তোমার চাকরিও চলে যেতে পারে। এই জন্য মিনি একসময় ভয় পেয়ে বলেই দেয় তারা আসলে কি প্ল্যান করছিল আর তাদের সাথে কে কে ছিল। এদিকে সাত্তিয়া শিখাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করছিল, আর এই জন্য শিখার পরিবার এখন পর্যন্ত মেনে নেয়নি। তবে সাত্তিয়ার মাস্টার মানে যার হয়ে কাজ করত সে শিখার বাবার সাথে কথা বলে শিখার প্রেগনেন্সির কথা বলায় তারা সব কিছু বলে হসপিটালে এসেছে। আর ঠিক এর মধ্যে রাখিরা সাত্তিয়ার কাছে আসে। সাত্তিয়াও বুঝতে পারছিল রাখিরা সবই জেনে গেছে, তাই সাত্তিয়া রাখিকে বাইরে গিয়ে কথা বলতে বলছিল। কারণ বিয়ের এত বছর পর শিখার পরিবার সব কিছু মেনে নিয়েছে, এখন যদি জানাজানি হয় তাহলে কি হবে। কিন্তু রাখি সাত্তিয়ার কথা না শুনে সবার সামনে সাত্তিয়ার সব কিছু প্রকাশ করে দেয় এবং এটাও জানায় সাত্তিয়ার নামে বেশ কয়েকটি কেসও আছে। রাখি জানতে চায় রঘুর হয়ে যে তুমি কাজ করছিলে তোমার সাথে এখানে আর কে আছে। সাত্তিয়া বলে আর কেউ নেই, শুধুমাত্র আমি আছি।
সাত্তিয়া জিনুর বিষয়টি খুব কৌশলে গোপন করে যায়। আর সাত্তিয়ার বিষয়ে সবকিছু শোনার পর শিখার বাবা মাও রাগ করে শিখাকে রেখেই চলে যায়। আর এই সব কিছু জানার পর রাখি রঘুকে ছেড়ে দেয় এবং বলে তোমার সাহসের প্রশংসা করতে হয়, তবে ভুলেও ভাবিস না তুই তোর ওয়াইফকে বের করতে পারবি। তোর জন্য ভালো হবে তুই এখান থেকে চলে যা। অবশ্য হাকিম বলছিল, ম্যাডাম আপনি ওকে ছাড়লেন কেন? রাখি বলে, দেখো আমি ওকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু মিডিয়াতে যদি জানাজানি হতো তাহলে আমাদেরই বদনাম হতো। একবার ডেলিভারি হয়ে যাক, গঙ্গাকে জেলে নিয়ে যাও, তারপর সবাইকে একসাথে ধরো, সমস্যা কি? রাখি ফ্রান্সিসকে কল করে জানিয়ে দেয়, স্যার সব কিছু সমাধান হয়ে গেছে, এখন চিন্তার কিছু নেই। আর এরপরে রাখি বের হয়ে যাচ্ছিল, কিন্তু হসপিটালের গেটে এসে দেখে রঘু তখনও গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর রঘুকে দেখেই রাখি জানতে চায়, তুই এখনও যাসনি? রঘু বলে, না ম্যাডাম, আমি কোথাও যাব না। রাখি বলে, তুই যাবি না তো কি করবি? তুই কি নিজেকে বড় হিরো ভাবিস? তুই একা কি করতে পারবি? রঘু বলে, কে বলল আপনাদের আমি একা? এখন যা কিছু হোক না কেন আমি ওকে নিয়ে যাব। আপনার যেভাবে আটকাতে পারেন আটকান। রাখিও বলে দেয়, আমিও দেখব তুই কিভাবে ওকে নিয়ে যাস। সিন চলে যায় পরবর্তী দিন। রঘু হসপিটালের বাইরে হসপিটালের ওয়াশরুমে গিয়েছিল। ঠিক তখনই হাকিম এবং কয়েকজন পুলিশের সদস্য এসে রঘুকে ইচ্ছামতো মারধর করে। তারা বলছিল, তোর কত সাহস, তুই পুলিশের সাথে পাঙ্গা নিস? তোকে যেন কখনই আর হসপিটাল আশেপাশে না দেখি। হাকিম রঘুকে খুব জঘন্যভাবে মারে, এমনকি রঘুর গায়ে প্রস্তাব করে বলে, এরপর থেকে যখনই তুই পুলিশের কথা ভাববি তোর এটা মনে পড়বে। রঘু নিরুপায়ের মতো নিঃশব্দে সবকিছু মেনে নিচ্ছে। তবে এই ঘটনার কথা জেনে রাখি হাকিমকে বলছিল, ও যদি এখন তোমার বিরুদ্ধে কেস করে? হাকিমের কথা, ম্যাডাম ওর ঘাড়তেরামি আমার মাথা গরম করে দিয়েছিল, তবে আজ যা করেছি এরপর হসপিটাল ত্রিসীমানায় আসবে না। কিন্তু তাদের কথার মধ্যেই রঘু এসে পড়ে। তবে রঘুকে দেখে হাকিম রঘুকে বলে, তোর কি এতেও লজ্জা হয়নি? রঘুর কথা, না স্যার, এটা গভর্নমেন্ট হসপিটাল, আমি এখানে আসবো, আমি ওর সাথে দেখা করব, আপনি কিছুই করতে পারবেন না। তবে এক শর্তে আমি এখান থেকে যেতে পারি, আপনাকে এবং ম্যাডামকে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আর রঘুর মুখে এই কথা শোনার পর রাখি গঙ্গার ডক্টরের সাথে দেখা করে। আর আজ রাতেই গঙ্গার সিজার করার সিদ্ধান্ত নেয়। রাতের বেলা গঙ্গাকে ওটিতে নেওয়া হলে খবর পেয়ে রঘু আসে। আর রঘুকে দেখে রাখি রঘুকে জানায়, এটা মূলত রাখির একটা চাল, কারণ রাখি ভালো করেই জানে গঙ্গার যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে গঙ্গা দ্রুত সুস্থ হয়ে যাবে। আর গঙ্গার এখন সিজার করা হচ্ছে, 1 মাসের আগে গঙ্গা স্বাভাবিক হবে না, তাই এমন অবস্থায় রঘু গঙ্গাকে নিয়ে পালাতেও পারছে না। এর জন্য মূলত রাখি এই কাজটি করিয়েছে। এদিকে স্যামকে দেখা যায় তার স্ত্রীর জন্য কিছু ঔষধ নিয়ে ওয়ার্ডের দিকে যাচ্ছিল। ঠিক তখনই স্যামের মা এবং ভাইয়ের সাথে দেখা হয়। স্যামের মা স্যামকে স্পষ্ট করে বলে যায়, তুই যদি ওই বউ আর বাচ্চাকে ঘরে নিয়ে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। পাশে দাঁড়িয়ে শিবা সব কিছুই শুনছিল। তাই স্যামের মা এবং ভাই চলে গেলে স্যাম শিবাকে বলে, আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম, এখানে তেমন কিছু করতে পারছিলাম না, তাই আমি 3 বছরের জন্য মালয়েশিয়া চলে যাই। কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে কল করে জানালো আমার ওয়াইফ প্রেগনেন্ট। এটা শোনার পর আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। আমি দ্রুত দেশে ফিরে আসি। আমি এটা কিছুতেই মানতে পারছিলাম না, কিন্তু আমি ওকে খুবই ভালোবাসি। আমি তো রাগে ক্ষোভে ওকে খুন করতে এসেছিলাম, কিন্তু ওর চেহারাটা দেখার পর আমি আর কিছুই করতে পারিনি। আমার ওয়াইফের আমি ছাড়া আপন বলে কেউই নেই, তাই আমি ওকে ফেলে দিতে পারিনি। আমি ওকে পাগলের মতো ভালোবাসি, তাই আমি প্রতিশোধ হিসেবে ওকে সারা জীবন ভালোবেসে যাব। এরপর স্যামের ওয়াইফকে ওটিতে নেওয়া হয়। কিছুক্ষণ পর নার্স একটি পুত্র সন্তান নিয়ে এসে স্যামকে জানায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্যামের ওয়াইফ মারা গেছে। এদিকে গঙ্গা একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। আর গঙ্গার মেয়েকে যখন বাইরে আনা হয়েছিল, রঘু আর শিবা যখন দেখতে যাচ্ছিল, হাকিম তাদেরকে বাধা দেয়। এমনকি তাদেরকে বাচ্চাটা দেখতে না দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয়। এদিকে ওই ঘটনা ঘটার পর সাত্তিয়াও এখন লজ্জিত। তবে শিখা সাত্তিয়ার কাছে জানতে চায় ডেলিভারি কি হয়ে গেছে। সাত্তিয়া জানা হয়ে গেছে। শিখা বলে তার স্বামী কি সত্যি তাকে নিয়ে যেতে পারবে? নিয়ে যাওয়াটাই উচিত। তুমি যদি তাকে সাহায্য করতে পারো সাহায্য করো, আমার কোনো সমস্যা নেই। আর এটা শোনার পরে সাত্তিয়া এবং জিনু রঘুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যাডভোকেট মেনন রঘুকে কল করে বলছিল, সব কিছু কন্ট্রোলের বাইরে, আমরা অন্য কোনো সুযোগের অপেক্ষা করব, তুমি চলে আসো। কিন্তু রঘুর কথা, আমি অন্য কোনো সুযোগের অপেক্ষায় নেই, আজ রাতে আমি ওকে বের করে নিয়ে আসব। আর এজন্য শুধু রঘুই নয়, মিনি, সাত্তিয়া, জিনু এবং পাপ্পানও প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে গঙ্গাকে তার বেডের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হচ্ছে, যাতে গঙ্গাকে সেখান থেকে নিতে না পারে। তবে রঘুরা তাদের প্ল্যান সাকসেস করতে যার যার মতো কাজে লেগে পড়েছে। আবার পুলিশও কড়া পাহারায় রয়েছে, তারা পুরো ওয়ার্ড তালা মেরে রেখেছে। রঘুকেও দেখা যায় ওই ওয়ার্ডের সামনে পুলিশ সদস্যদের সামনে গিয়ে বসে আছে। আর এদিকে মিনি, সাত্তিয়া এবং জিনুকে একটি বক্সের মধ্যে করে গঙ্গার রুমের মধ্যে নিয়ে যায়। আবার রাখিও ওয়ার্ডের সামনেই বসেছে।
এদিকে সাত্তিয়ারা গঙ্গাকে আনতে গিয়ে দেখে গঙ্গার হাতে হ্যান্ডকাপ। অবশ্য সাত্তিয়ার আগে থেকে চুরি করার অভ্যাস ছিল, তাই সাত্তিয়া মিলির মাথার ক্লিপ দিয়ে হ্যান্ডকাপের লক খুলে ফেলে। এখন শুধু বের হওয়ার পালা। এই জন্য সাত্তিয়া পাপ্পানকে কল করে বিষয়টি জানায়, আর পাপ্পানোর সাথে সাথে রঘুকে কল করে জানিয়ে দেয়, বারান্দা থেকে তুমি যদি পুলিশ সদস্যদেরকে সরাতে পারো তাহলে আমরা ওদেরকে বের করতে পারবো। এদিকে হসপিটালের গেটের সামনে এদিকে শিবাকে মারতে রবীন্দ্র লোকেরা এসেছে, তবে এরা স্থানীয় লোক নয়, এদেরকে অন্য রাজ্য থেকে হায়ার করে আনা হয়েছে। কারণ তারা তো শিবা সম্পর্কে জানে না, কারণ শিবা সম্পর্কে যারা জানে তারা শিবার সামনে আসতেও সাহস করে না। আর শিবাও খুব চতুরতার সাথে তাদেরকে হসপিটালের ভিতরে নিয়ে যায়। আর এরপরে শিবার আসল চেহারা দেখা যায়। শিবা একে একে সবাইকে পেটাতে শুরু করে। আবার এদিকে ওয়ার্ডের গেটের সামনে থেকে পুলিশ সদস্যদেরকে সরানোর জন্য রঘু হসপিটালের সামনে পার্ক করা রাখির কারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর কারের আগুনের খবর পেয়ে দুজন পুলিশ সদস্যকে রেখে বাকিরা বাইরে চলে আসে। আর এই সুযোগে সাত্তিয়ারা গঙ্গাকে বের করছিল, তবে ওই দুই পুলিশ সদস্য বাধা দেয়। শিবার সহযোগী তাদেরকে মেরে গঙ্গাদেরকে বের করে দেয়। সাথে সাথে ওই পুলিশ সদস্যরা রাখিকে কল করেও জানিয়ে দেয় ওরা গঙ্গাকে বের করে নিয়ে গেছে। রাখিও তার টিমের সব সদস্যদেরকে গঙ্গাকে খুঁজতে কাজে লাগিয়ে দেয়। এদিকে রেণুকাকে যারা পাহারা দিচ্ছিল তারাও চলে যায়। পুলিশের সদস্যরা তখন পুরো হসপিটাল কম্পাউন্ড জুড়ে খোঁজ করছে। এদিকে সাত্তিয়ারা গঙ্গাকে স্ট্রেচারে করে হসপিটালের পিছন দিক দিয়ে নিয়ে যাচ্ছিল। তবে ঠিক তখনই গঙ্গার বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছিল, আর বাচ্চা চিৎকার শুনে তারা ধরা পড়ে যেতে পারে। এই জন্য গঙ্গাকে বাচ্চাটিকে খাওয়ায়। সবাই চতুর্দিকে পাহারা দিচ্ছে। আবার বাইরে রঘু পুলিশ সদস্যদের সাথে ফাইট করে যাচ্ছে, কারণ রঘুরও সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এটাই তার শেষ সুযোগ, যেভাবেই হোক তাকে তার প্ল্যান সাকসেস করতেই হবে। তাই রঘু যেভাবে পারছে পুলিশ সদস্যদেরকে পেটাচ্ছে। এদিকে আবার সাত্তিয়ার ওয়াইফকে ডেলিভারির জন্য নেওয়া হয়েছে। সাত্তিয়ার মাস্টারও কল করছে, তবে সাত্তিয়া সেখানে না গিয়ে আগে গঙ্গাকে বের করার চেষ্টা করে। তবে সামনে কয়েকজন পুলিশ সদস্য এসে বাধা দেয়। তবে তারা ভয় না পেয়ে ওই পুলিশ সদস্যদেরকে মেরে গঙ্গাদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছিল। সিন চলে যায় রবীন্দ্র পার্টি অফিসে, কারণ তাদের কাছে খবর এসেছে তারা শিবা আর রঘুকে মারতে যে লোক পাঠিয়েছিল তারাই এখন আইসিইউতে ভর্তি। তাই তাদের যে আরেকটা টিম আছে ওই টিমকে তারা রঘুকে মারতে যেতে বলে, কিন্তু তারা বলে রঘু তো আমাদের সামনেই আছে, আমরা তো রঘুর সামনে বসে আছি। তারা প্রমাণ হিসেবে একটি ফটো তুলে পাঠায়, কিন্তু রবীন্দ্ররা ফটো দেখে বুঝতে পারছে না এ কোন রঘু। আবার হসপিটালে রঘুকে দেখা যায় হাকিমকে ইচ্ছা মতো পেটাচ্ছে, এমনকি পেটাতে পেটাতে হাকিমের পুরুষাঙ্গ পর্যন্ত বিকল করে দেয়। কারণ হাকিম রঘুর সাথে যা করেছিল তার এটাই প্রাপ্য। কিন্তু দুর্ভাগ্যবশত সাত্তিয়ারা গঙ্গাকে যখনই অ্যাম্বুলেন্সে তুলতে যাবে ঠিক তখনই পুলিশের হাতে ধরা পড়ে যায়। আর একে একে রঘু, শিবা সবাই ধরা পড়ে। খবর পেয়ে ফ্রান্সিসও আসে। রাখি ফ্রান্সিসকে জানায়, স্যার সবাইকে ধরে ফেলেছি, চিন্তার আর কোনো কারণ নেই। ফ্রান্সিস এখন বেজায় খুশি। তবে ঠিক এর মধ্যেই অ্যাডভোকেট মেনন এসে পড়ে। ফ্রান্সিস এবং রাখিও জানে অ্যাডভোকেট মেননই মূল মাস্টার মাইন্ড। আর ঠিক তখনই একজন লেডি কনস্টেবল এসে রাখিদেরকে যেটা জানায় তার জন্য না রাখিরা না আমরা কেউই প্রস্তুত ছিলাম না। লেডি কনস্টেবল জানায় একজন মিসিং। রাখির কথা গঙ্গাকে তো রুমের মধ্যে আটকে রাখা হয়েছে, কিন্তু কনস্টেবল বলে রাখি নয়, রেণুকা মিসিং। আর এরপর অ্যাডভোকেট মেনন জানায় তারা গঙ্গাকে উদ্ধার করতে প্ল্যান বানিয়েছে রেণুকাকে উদ্ধার করতে। আর রেণুকাকে তার ছেলে উদ্ধার করে নিয়ে গেছে, আর সেই ছেলে অন্য কেউ নয়, রঘু। আর এখানে আমরা এটাও জানতে পারি রঘুর বেশ কয়েকটি ইল্লিগাল বিজনেস ছিল। আর রঘুর অনুপস্থিতিতে পুলিশ রঘুর মাকে জিজ্ঞাসাবাদ করার সময় রঘুকে বাঁচানোর জন্য রঘুর মা রেণুকা তার নিজের উপর সব দোষ নিয়ে নিয়েছিল। এই জন্য 10 কোটি টাকা মানি লন্ডারিং মামলায় রেণুকাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। রঘুর মা রেণুকার কেসটি আর গঙ্গার কেসটি অ্যাডভোকেট মেনন নিজেই লড়েছিল। ওই দিন কোর্ট থেকে বের হতেই শিবা আর গঙ্গার স্বামী রঘুর উপর রবীন্দ্র লোকেরা আক্রমণ করেছিল। শিবা রঘুকে বাঁচাতে মেননের কাছে গিয়ে অনুরোধ করেছিল যে কোনোভাবে ওকে একটু সেফ জায়গায় রাখুন, ওকে আমার বাঁচাতে হবে। আর এই হচ্ছে সেই রঘু, মানে গঙ্গার আসল হাজব্যান্ড রঘু। আর এতদিন আমরা যাকে রঘু বলে জেনে এসেছি সে আসলে রঘু নয়, তার নাম হচ্ছে দিলীপ। দিলীপের অবৈধ কোম্পানিগুলো দিলীপের মা রেণুকার নামে রেজিস্টার করা ছিল, এই জন্য দিলীপের মা ফেসে গেছে। এই জন্য দিলীপ যে কোনো কিছুর মূল্যেই তার মাকে ছাড়াতে চাচ্ছিল। আর একই মুহূর্তে শিবা রঘুকে নিয়ে সেখানে গিয়েছিল রঘুর জীবন বাঁচাতে। দুজনই যেহেতু এক জায়গায় ছিল এই জন্য মেনন একটি মাস্টার প্ল্যান সাজায়। মেনন আসল রঘুকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেয়। আর এদিকে দিলীপকে রঘু সাজিয়ে রেণুকাকে জেল থেকে বের করতে শিবা আর দিলীপকে নিয়ে এই পুরো প্ল্যানটি সাজিয়েছিল। তবে শিবা এটা ফ্রিতে করেনি, এর জন্য শিবা বিপুল পরিমাণ টাকাও নিয়েছে। আর এই সব কিছু শোনার পর
রাখিরা এখন স্পষ্টই বুঝতে পারছে এই পুরো প্ল্যানটা গঙ্গাকে উদ্ধার করতে করা হয়নি, রেণুকাকে নিয়ে পালানোর জন্য করা হয়েছিল। তবে পুলিশে এখন কিছুই করতে পারছে না। যদিও শিবারা রেণুকাকে পালাতে সাহায্য করেছে, তারপরও তারা যে অফেন্স করেছে তার জন্য মেনন বলে, তোমাদেরকে সর্বোচ্চ হয়তো বা আজকের রাত থানায় রাখতে পারবে, আমি কালই তোমাদেরকে মুক্ত করে নিয়ে আসবো। আর নাতনির মুখ দেখেছ? যাও গিয়ে দেখে আসো, কারোর বাবার সাধ্য নেই তোমাকে আটকানোর। এদিকে বাইরে মিডিয়া ভিড় করেছে, কারণ মিডিয়া এতক্ষণে জেনে গেছে রেণুকা পালিয়েছে। আর পুলিশও এখন রেণুকাকে ধরতে পারবে না, কারণ রেণুকাকে এতক্ষণে দিলীপ এখান থেকে অনেক দূরে নিয়ে গেছে। আর এইভাবেই দিলীপ একটা মাস্টার প্ল্যান সাজিয়ে তার মাকে উদ্ধার করলো। তো দিলীপের মাস্টার প্ল্যান আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।